নমস্কার, এক্সেল একাডেমিতে সকলকে স্বাগত। আমি সৌরভ বসু। আজকে যে টপিক নিয়ে এসছি সেটা একটু অন্যরকম। মানে ঠিক সিলেবাসে থাকে কিন্তু পরীক্ষায় আসে না, সেই ধরনের কিছু টপিক। অথচ সেগুলো বললে বাচ্চাদের ইন্টারেস্ট বাড়ে, সাবজেক্টের ইন্টারেস্টটা বাড়ে, পরে ফিউচারে তাদের একটা পাথওয়ে তৈরি হতে পারে, তারা কি করবে তাদের ভালো লাগা তৈরি হয়। তো সেই জন্য এই টপিকটা কিছু গল্পের ছলে বলার চেষ্টা করব, ওই সহজ কথায় কঠিন জিনিস, সেই রকম একটা সিরিজ আমরা শুরু করছি আজকে আমাদের এই চ্যানেলে। তো এইটা আজকে আমি যে টপিকটা চুজ করেছি সেটা একটুখানি অফবিট আর কি। সেটা হচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কেন? প্রশ্ন হতেই পারে যে কেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট হঠাৎ। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 9, 10, 11, 12 এই যে চারটে ক্লাস, এই চারটে ক্লাসে মোটামুটি যেটুকু ফিজিক্স পড়তে হয় তাতে অনেক টপিক রয়েছে। কিন্তু ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি ফান্ডামেন্টালস, মানে মোদ্দা কথা পাওয়ার জেনারেশন ব্যাপারটা অনেকটা অংশ জুড়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে তারা যদি পাওয়ার জেনারেশনটা কিভাবে হয় অ্যাকচুয়ালি সেটা যদি বুঝতে না পারে, তাতে তাদের পরীক্ষায় খুব একটা এফেক্ট পড়বে না, কিন্তু সাবজেক্টের ইন্টারেস্ট একটু কমে যেতে পারে। তো আমরা চেষ্টা করছি সেই সাবজেক্টের ইন্টারেস্টটা যাতে বাড়ানো যায়। তো সেইটার জন্য এই বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের গল্প বা কি করে পাওয়ার অ্যাকচুয়ালি জেনারেশন হয়, তো সেইটা নিয়ে একটা এইরকম সিরিজ, গল্পের ছলে বিজ্ঞান চর্চা, এই ধরনের একটা সিরিজ আমরা চালু করতে চলেছি। তো আজকে কেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিলাম, আরও তো নানা রকম পাওয়ার প্ল্যান্ট হয় অনেক রকম, যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হয়, সোলার পাওয়ার প্ল্যান্ট হতে পারে, এখন অনেক জায়গাতে তৈরি হচ্ছে, ভারতেও তৈরি হচ্ছে। তো সেগুলো কেন নিলাম না, তার কারণ হচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 70% অফ ইন এনি কান্ট্রি, মানে 70% ইলেকট্রিসিটি জেনারেট হয় থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেই, যে জন্য একে বেস প্ল্যান্ট বলা হয়, বেস লোড প্ল্যান্ট। তো এইটার জানা মানে পাওয়ার জেনারেশন সম্পর্কে প্রায় অনেকটাই জানা, প্রায় ওই 70% জানা পাওয়ার জেনারেশন সম্পর্কে। তো শুরু করি আর কথা না বাড়িয়ে। আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আসলে ব্যাপারটা কি, তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা ওই বইতে সব ছোট করে লেখা থাকে, তো সেটা নিয়ে একটুখানি গল্প বলবো। যে মূল কথা কি, মূল কথা হচ্ছে যে একটা জেনারেটর থাকবে, ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে একটা জেনারেটর থাকবে। প্রথমেই বলে নিই যে দু ধরনের ইলেকট্রিসিটি হয়, একটা হচ্ছে এসি ইলেকট্রিসিটি, যেটা আমাদের বাড়িতে আসে, যেটা দিয়ে আমরা লাইট টাইট সমস্ত কিছু জ্বালাই, লাইট ফ্যান। এসি মানে অল্টারনেটিং, যেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ করে, দ্যাট ইজ অল্টারনেটিং কারেন্ট। আর যেটা ডিসি, যেগুলো আমরা ব্যাটারি বা সেল এইগুলো থেকে পাই, তো সেইটা হচ্ছে ডিসি। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, যেটা সময়ের সাপেক্ষে একই তার মানটা থাকে মোটামুটি। তো সেটা খুব একটা চেঞ্জ করে না, মানে পজিটিভ নেগেটিভ হতে থাকে না সময়ের সাপেক্ষে। তো সেটা ডিসি কারেন্ট। তো আমরা আজকে যে এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো পাওয়ার প্ল্যান্টে যেটা আমরা জেনারেট করি, সেটা আমরা এসি পাওয়ার জেনারেট করি। কেন না এসি পাওয়ার ওই ট্রান্সপোর্ট করতে একটু সুবিধা হয় এখন অবধি দেখা গেছে, যদিও হাই ভোল্টেজ ডিসি খুবই সুবিধাজনক, কিন্তু সেটাতে এখনো রিসার্চের কাজ চলছে এবং দু একটা লাইন সবে তৈরি হচ্ছে। তো সেটা ইজ ডেভেলপিং দিস টেকনোলজি, এইচভিডিসি। বাট মেজরিটি ইজ দ্য এসি। তো আমরা সেই এসি পাওয়ারটা কি করে জেনারেট হয় সেটা নিয়ে কথা বলবো। এসি জেনারেটর ক্লাস 10-এও থাকে, এসি জেনারেটর ক্লাস 12-এও থাকে, অনেক জায়গায় বাদ দিয়ে দেয়, অনেক বোর্ডের অনেক বছর বাদও দিয়ে দেয়, কোনো ব্যাপার না, কিন্তু ওটা বেসিক প্রিন্সিপালটা সবাইকেই মোটামুটি জানতে হয়। তো আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে এগুলো কাজ করে। তা থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে ব্যাপারটা হচ্ছে যে জেনারেটর চালাতে গেলে জেনারেটরকে ঘোরাতে হবে, জেনারেটরকে ঘোরাতে হবে অন্য একটা কিছু ঘুরতে পারে এরম একটা জিনিস দিয়ে, যেই ঘুরতে পারা জিনিসটাকে বলে প্রাইম মুভার। প্রাইম মুভার। তো সে জেনারেটরকে ঘোরাতে হবে, ঘোরালেই ইলেকট্রিসিটি তৈরি হবে। এই যে ঘোরানোর প্রসেসটা, দিস ইজ অনলি দ্য ডিফিকাল্ট প্রসেস, বাকিটা সহজ। মানে জেনারেটর একবার ঘুরে গেলে কারেন্ট আপনি আপ তৈরি হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ঘোরানোর প্রসেসটা বা প্রাইম মুভারকে দিয়ে যে ঘোরাবো সেইটার প্রসেসটা একটু জটিল।
তো সেটাকে সহজ ভাষায় বলবো, এই প্রাইম মুভার কি না, থার্মাল পাওয়ার প্ল্যান্টে টারবাইন, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টেও টারবাইন, অন্য ধরনের টারবাইন। তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে হচ্ছে টারবাইন। এবার এই টারবাইনকে ঘোরাতে গেলে কি দিয়ে ঘোরাবো? থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা স্টিম দিয়ে ঘোরাই। স্টিম, স্টিম মানে বাষ্প। তো সেই স্টিমটা কিভাবে তৈরি হয় সেইটা দিয়ে শুরু করি। তো স্টিম আমরা কোথা থেকে পাই? জলের স্টিম বা জলের বাষ্প। জল ফোটাতে হবে, জল গরম করতে হবে, করে সেখান থেকে আমরা বাষ্প পাবো। সেই বাষ্পটা দিয়ে টারবাইন ঘোরাবো, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে কারেন্ট তৈরি হবে। দ্যাট ইজ দ্য মেন প্রিন্সিপাল, আর কিছু নেই এর মধ্যে। এইবারে কথা হচ্ছে যে জল গরম করা, জল ফুটিয়ে তাকে স্টিম তৈরি করা, এই প্রসেসটা কিভাবে হয়? আমরা জানি কয়লা লাগে তাপবিদ্যুৎ তৈরি করতে, কিন্তু কিসে কয়লা লাগে সেগুলো নিয়ে একটু ধারণা কম। এই কয়লাটা লাগে উনুন ধরাতে, উনুন ধরিয়ে স্টিম তৈরি করব জল ফুটিয়ে, সেই কারণে কয়লা লাগে। তো সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে উনুনটা থাকে, সেই উনুনটাকে বলা হয় বয়লার। থার্মাল পাওয়ার প্ল্যান্টের বয়লার, ডেডিকেটেড বয়লার। বয়লার অনেক ধরনের হয়, কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টে একটা বিশেষ ধরনের বয়লার থাকে, সেটা আমরা দেখব। থার্মাল পাওয়ার প্ল্যান্টে গেলে এটা জেনারেলি একটা বিশাল আকারের বিল্ডিং এর মতো দেখতে লাগে, একটা 9 তলা 10 তলা কাছাকাছি একটা বিল্ডিং। তো দেখে স্ট্রাকচারটা খুব ভালো বোঝাও যায় যে তা নয়, আগে যে থেকে জানতে হবে কিরম হতে পারে স্ট্রাকচারটা, তবেই দেখলে বোঝা যাবে সেই বিল্ডিংটা যে ওটা বয়লার। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ছবিটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ওভারভিউ অফ আ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি যদি একটু মার্ক করতে চেষ্টা করি, এই যে এইটা হচ্ছে কয়লা, এই অংশটা, এই অংশটা হচ্ছে কয়লা। কয়লা বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে কয়লা যাচ্ছে, সে কয়লাকে পালভারাইজড করা হচ্ছে, মানে একদম ফাইন ডাস্ট, ফাইন পাউডার করা হচ্ছে। যত বেশি ফাইন হবে তত তো সারফেস এরিয়া বাড়বে কয়লার ডাস্টের, তো কয়লাটা ভালোভাবে আমি ইউটিলাইজ করতে পারবো। তো এই হচ্ছে কয়লা। আর তারপরে এই যে পোর্শনটা আছে, এই যে বড় একটা বিল্ডিং মতো আমরা যে দেখতে পাচ্ছি, এই গোটা বিল্ডিংটা হচ্ছে বয়লার। এই পুরো বিল্ডিংটা, এটাকে বলা হচ্ছে বয়লার। এই বিল্ডিংটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের উনুন। উনুনে কয়লা দিয়ে আগুন জ্বলবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আগুন জ্বলছে অলরেডি। তো এই আগুন জ্বালিয়ে জল গরম করতে হবে, জল গরম করলে স্টিম হবে। সেই স্টিমটা কোথায় যাবে না, এই যে টারবাইন, এই যে পুরো টারবাইনের এই যে সেট, এই যে এই অবধি হচ্ছে টারবাইন। এবারে তার পাশেই টারবাইনের সঙ্গে জেনারেটর লাগানো আছে, এবং জেনারেটর থেকে যে পাওয়ার তৈরি হয়ে পাওয়ার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো এইটা গেল। আর থার্মাল প্ল্যান্টে চিমনি থাকে, এই যে কয়লা যে পুড়ছে, যে কয়লা যে আগুন জ্বলছে সেই ধোঁয়াটা বের করার জন্য এই যে চিমনি এখানে দেয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমরা এই প্রসেসটাকে ডিটেলে দেখবো আজকে যতটা সম্ভব ততটা। প্রথমে কয়লাটা পাই কোথা থেকে? কয়লা আসে ট্রেনে করে, কয়লা এসে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে পড়ে, কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে এসে ক্রাশার হাউসে যায়, ক্রাশিং হয়, ম্যাগনেটিক সেপারেটর দিয়ে তার মধ্যে বিভিন্ন পার্টিকেলগুলোকে আলাদা করা হয়, যদি অন্য কোনো ওই অশুদ্ধি মিশে থাকে সেগুলোকে আলাদা করা হয়, করে সেই কয়লাটাকে ডাস্ট করেই মোটামুটি পাঠানো হয়। পাঠানোর পর এই বয়লারে ঢোকার আগে এই ভি আকৃতির এই একটা বাক্স মতো থাকে। তো এই ভি আকৃতির এই যে বাক্সটা, এটাকে বলা হয় কোল মিল বা পালভারাইজার। কোল মিল বা পালভারাইজার এ কি করে, আবার একটা মিল চালিয়ে কয়লাটাকে খুব ভালো ফাইন ডাস্ট করে, একেবারে ফাইন, মানে যত পাতলা ধুলো হতে পারে তার থেকেও পাতলা, মানে এত ফাইন ডাস্ট হয়। তো সেইটাকে হাওয়ার সাথে মিশিয়ে বয়লারের ভেতর চালান করে দেয়। এই যে এইখানে আপনারা দেখতে পাবেন, এই যে এই যে দ্যাট ইজ দ্য কোল বাংকার থেকে আসছে, এটা কোল মিল থেকে আসছে, পালভারাইজিং হচ্ছে, হয়ে এই যে ব্রাউন কালারের লাইনগুলো দিয়ে বয়লারের মেন চেম্বারের ভেতর ঢুকে যাচ্ছে, গিয়ে এই যে আগুন জ্বলছে দেখা যাচ্ছে। এবারে আগুন জ্বললে বয়লারের ভেতরটা গরম হবে, মোটামুটি 1300 ডিগ্রি মতো ধরে রাখতে পারি বয়লারের ভেতরের টেম্পারেচার, 1300 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি। আরও সুপার ক্রিটিক্যাল বয়লারের ক্ষেত্রে আলাদা হয়, আরও বেশি হতে পারে। তো সেইটাতে যাচ্ছি না, তাও আমি বলে দেবো কি কি মোটামুটি টার্মগুলো একটা বেসিক আইডিয়ার জন্য। এবারে কয়লার সাথে হাওয়া মিশিয়ে, গরম হাওয়া মিশিয়ে বয়লারে চালান করা হয়। এই যে এখানে একটা ফ্যান লাগানো আছে, দ্যাট ইজ কল্ড পিএ ফ্যান, পিএ ফ্যান বলে। এই পিএ ফ্যানটা দিয়ে
বয়লারের সাথে গরম হাওয়াকে মিশিয়ে এই কয়লার সাথে গরম হাওয়াকে মিশিয়ে বয়লারে ঢুকিয়ে দেওয়া হয়। বয়লারে আগুন জ্বলছে। এবার এই আগুন জ্বালানোটা একদম একটা মনে করো একটা বয়লার বন্ধ অবস্থায় রয়েছে। তো সেটাকে যখন আমি ফায়ার আপ করতে যাব, প্রথমে আমি কয়লা দিয়ে করতে পারবো না। প্রথমে আমাকে অয়েল ব্যবহার করতে হবে, লাইট ডিজেল অয়েল ব্যবহার করতে পারি। তো এলডিও দিয়ে আমি আগে ফায়ার আপ করবো, বয়লারটা একটু হিটিং করব, বয়লারের ভেতরে চেম্বারটা একটু হিটিং করার পর তারপরে এই এয়ার ফুয়েল মিক্সচার বা এই গরম হাওয়ার সাথে কয়লার পালভারাইজড কয়লার মিক্সচার আমি বয়লারের ভেতর ঢুকিয়ে দেবো, দিলে এবার জ্বলতে থাকলো। এবারে প্রসেস হচ্ছে জল গরম করব কি করে। জল গরম করব কি করে? জল বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়। তো সেই জলটাকে নিয়ে যেটা করা হয়, ডিমিনারেলাইজড করা হয় জলটাকে। জলের মধ্যে কোনো মিনারেল থাকলে চলবে না, কারণ এগুলো সব লোহা লক্করের জিনিস, এতে জং ধরে যাবে। জলে যদি কোনো মিনারেল থাকে বা অক্সিজেন ডিজলভ হয়ে থাকে। তো দুটো কাজ করা হয়। একটা হচ্ছে প্রথমে তো জলটাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠিয়ে সেটাকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসে ডিমিনারেলাইজড করিয়ে নিয়ে এসে একটা পাম্প থাকে, এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ওয়াটার বলে লেখা রয়েছে, এইখানে একটা পাম্প লাগানো হয়। দ্যাট ইজ দ্য বিএফপি, বয়লার ফিট পাম্প। বয়লার ফিট পাম্প মানে বয়লারকে জল খাওয়াবো, ফিট করাবো। তো দ্যাট ইজ দ্য বয়লার ফিট পাম্প। সেই বয়লার ফিট পাম্প দিয়ে জল ঢোকানো হয় বয়লারে। জল ঢুকিয়ে বেশ কিছুটা উপরে নিয়ে যাওয়া হয়। প্রথমে একটুখানি গরম করা হয়। গরম করা হয় সেকেন্ড চেম্বার অফ দ্য বয়লারে। সেকেন্ড চেম্বার এটা হচ্ছে টু পাস বয়লার, আপনারা যে ছবিটা দেখছেন। তো সেকেন্ড চেম্বারে একটু কম গরম যে জায়গাটা চুল্লির, সেই জায়গাটা থেকে পাইপ লাইনকে প্রথমে পাস করা হয়। দ্যাট ইজ কল্ড দ্য ইকোনোমাইজার। সেই গরম, অল্প গরম জায়গাটা, তাতে কি হয় যে জলটা একেবারে ঠান্ডা না গিয়ে অল্প সামান্য একটুখানি গরম হয়ে গেল, গিয়ে সে এই স্টিম বয়লারের ওপরে আপনারা যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই যে গোল মতো যে এই অংশটা, এই অংশটাতে ও পৌঁছয় জলটা। ঠিক আছে? এবারে এইখানে পৌঁছানোর আগে আরো একটা যন্ত্র লাগানো থাকে, দ্যাট ইজ কল্ড ডিঅ্যারেটর। ডিঅ্যারেটর, ডিঅ্যারেটর মানে এ কি করে? ডিঅ্যারেটর এই যে জলটা যেটা ঢুকছে সেই জলে যে ডিজলভ অক্সিজেন অ্যান্ড আদার গ্যাসেস, তো সেগুলোকে বের করে ফেলে, বের করে ডিঅ্যারেটর। ডিঅ্যারেটর কেন না, যাতে করশন না হয়, যাতে কোনো স্টিমটা তাড়াতাড়ি তৈরি হয়, কারণ কোনো যদি অন্য গ্যাস ডিজলভ হয়ে থাকে স্টিমটা দেরিতে তৈরি হতে থাকে, স্টিম তৈরি হতে দেরি হয়। সেখানে পিওর ওয়াটার হলে তাড়াতাড়ি স্টিম তৈরি হবে। তো এই কাজটা ডিঅ্যারেটর করে, ডিজলভ গ্যাসকে বের করা, মেনলি ডিজলভ অক্সিজেনকে বের করা। তো করে এই স্টিম বয়লারের এই গোল অংশটাতে পৌঁছয়, উইচ ইজ কল্ড বয়লার ড্রাম। বয়লারের ড্রামে পৌঁছয়। এবার এই ড্রাম থেকে বয়লারের গা বেয়ে বিভিন্ন পাইপলাইন দিয়ে জলটা নেমে আসে এবং গরম হতে থাকে। এইবার আমি ক্লাসিফিকেশন অফ দ্য বয়লারটা একটুখানি ছোট্ট করে বলে নেব। বয়লার অনেক রকমের হয়। দ্যাট ইজ দ্য, প্রথমে আমি যদি অপারেশনাল প্রেশার, বয়লারের কতটা প্রেশারে ও অপারেট করছে, তো সেইটা যদি আমি মেজার করতে বসি, তো সেই অনুযায়ী দুরকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবক্রিটিক্যাল বয়লার, কোনো দরকার নেই এগুলো, শুধু শোনার জন্য, গল্পের মতো শোনার জন্য। সাবক্রিটিক্যাল বয়লার আর একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল বয়লার। সুপার ক্রিটিক্যাল, সাবক্রিটিক্যাল হচ্ছে মোটামুটি যে বয়লারের ওয়ার্কিং প্রেশারটা 221 বারের চেয়ে কম, 221 বারের চেয়ে কম। বার ইজ দ্য প্রেশার মেজারিং ইউনিট। সে 221 বারের কম হলে দ্যাট ইজ দ্য সাবক্রিটিক্যাল বয়লার। 221 বারের থেকে বেশি হলে সুপার ক্রিটিক্যাল বয়লার। তো এখানে গল্পটা মেনলি কি হয়, সাবক্রিটিক্যাল বয়লারে প্রথম যখন জল গরম হয়, হয়ে যে বাষ্প তৈরি হয় বা ভেপার তৈরি হয়, সে ভেপারে কিছু ওয়াটার মলিকিউলসও মিশে থাকে। তো এটা একটা সাবক্রিটিক্যাল বয়লারের ব্যাপার, কারণ এখানে ল্যাটেন্ট হিট অ্যাবজর্পশনের জায়গাটা থাকে কার্ভে আমরা যদি ড্র করি। কিন্তু সুপার ক্রিটিক্যাল বয়লারে সেটা থাকে না, কারণ ইট ওয়ার্কস অ্যাভাব দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ফ্রম দ্য গ্রাফ। টিএস ডায়াগ্রামে যদি আমরা দেখি, তো সুপার ক্রিটিক্যাল বয়লারে কি হয়, জল দেওয়ার সাথে সাথে সেটা একদম ভেপারে কনভার্টেড হয়ে যায়। সেখানে আর ভেপারের সাথে কোনো ওয়াটার সাবস্টেন্স মিশে থাকে না বা ওয়াটার মলিকিউলস মিশে থাকে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে তাহলে সাবক্রিটিক্যাল বয়লারে। সাবক্রিটিক্যাল বয়লারে কি হচ্ছে, যে প্রথমে যে ভেপারটা তৈরি হচ্ছে সেইটা দিয়ে জল মিশে থাকছে, তো সেইটাকে আবার সেপারেট করার জন্য এই বয়লার ড্রামের ভেতরে একটা বিশেষ ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয় ড্রায়ার ট্রায়ার লাগিয়ে। তো
তো সেইটা আমি একটুখানি দেখাবো, দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই যে সবকিছু জল ঢুকে, দ্যাট ইজ দ্য বয়লার ফিট পাম্প। এখানে বিএফপি আছে, বয়লার ফিট পাম্প। বয়লার ফিট পাম্প দিয়ে জল আসছে ওপরে, এটা দিয়ে এইখানে গেল। দিস ইজ কল্ড ইকোনমাইজার, দিস ইজ কল্ড ইকোনমাইজার। ইকোনমাইজার দিয়ে এই ব্লু লাইন বরাবর জলটা যাচ্ছে, গিয়ে প্রথমে ড্রামে ঢুকছে, এই যে ড্রামের এখানে ঢুকছে, দিয়ে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন পাইপ লাইন দিয়ে ডাউন কামার দিয়ে নিচে আসছে জলটা, এসে বয়লারের গা বেয়ে বিভিন্ন পাইপ লাইন দিয়ে উঠছে জল। এই ফিচারটাকে বলে ওয়াটার টিউব বয়লার, মানে টিউবের মধ্যে জল থাকছে। আর ফ্লু গ্যাস বা ফায়ার বলটা যেটা যেটা তৈরি হচ্ছে কয়লা জ্বলে, আগুন জ্বলে, সে ফায়ার বলটা বয়লারের চেম্বারের ভেতর থাকছে। আরও এক ধরনের বয়লার হয় যেটা কিনা ফায়ার টিউব বয়লার, সেটা আমরা অন্য কাজে ইউজ করি, এখানে ইউজ করি না। তো সে ফায়ার টিউবে কি হয়, ওই যে কয়লা, যে জ্বলন্ত কয়লার যে লেলিহান শিখা, সেটা পাইপ লাইনের মধ্যে থাকবে, আর জলটা থাকবে বয়লারের ড্রামের মধ্যে। তো সে বয়লারের মেন যে ক্যাভিটি তার মধ্যে থাকবে। তো সেটা আমরা এখানে ইউজ করি না, আমরা এখানে ওয়াটার টিউব বয়লার ইউজ করি। তাই জন্য দেখতে পাচ্ছি যে নীল নীল যে পাইপগুলো রয়েছে, সেই নীল পাইপগুলো দিয়ে জল উঠছে এবং স্টিমে পরিণত হচ্ছে। এই পাইপগুলো গিয়ে আবার এই অংশটাতে ঢুকেছে ড্রামের ভেতর, ড্রামের ভেতরের এই অংশটাতে ঢুকেছে, এবং এখানে একটা স্পেশাল অ্যাপারেটাস লাগানো আছে, তারপরে একটা এই যে ড্রায়ার লাগানো আছে এরকম ভাবে ভি আকৃতির। তো সেইটা দিয়ে ড্রাই হয়ে যায়, কারণ এটা সাবক্রিটিক্যাল বয়লার, এখানে ড্রাম ইউজ হয়। তো সেই ড্রাম ইউজ হওয়ার জন্য জলের সাথে ওয়াটার ভেপারও মিশে থাকছে। ওয়াটার ভেপারটাকে, এই জলটাকে পৃথক করার জন্য পিওর ভেপার থেকে, পিওর স্টিম থেকে এই ড্রায়ারটা লাগিয়ে এইখান থেকে পিওর স্টিম বেরোচ্ছে, পিওর স্টিম। পিওর স্টিমটা এবার এই লাইন দিয়ে ফ্লো করছে। তো দ্যাট ইজ দ্য মেন অপারেশন অফ দ্য বয়লার, যে জলকে গরম করে স্টিম বানাবে। এবার তারপরে কি ঘটনা ঘটে, তারপরে এই স্টিমের টেম্পারেচারটা অতটা বাড়ে না। সবে তো ল্যাটেন্ট অ্যাবজর্ব করে স্টিম হয়েছে 100 ডিগ্রি স্টিম, তার থেকে একটু টেম্পারেচার বেড়েছে। তো এটাকে আমাদের আরো হিট করার প্রয়োজন পড়ে, কারণ যত বেশি আমরা হিট করব বা এবং তার প্রেসার বাড়াবো, তত বেশি আমরা এফিসিয়েন্সি পাবো থার্মাল পাওয়ার প্ল্যান্টে। তো সেই জন্য এটাকে সুপার হিটার বলে আরো একটি পাইপ লাইনে ঢোকানো হয়, যেটি বয়লারের মধ্যে থাকে। যদি দেখা যায় তাহলে এইগুলো হচ্ছে সুপার হিটার, এই অংশগুলো হচ্ছে সুপার হিটার, এইটা সুপার হিটার, এইটা হচ্ছে প্রাইমারি সুপার হিটার, দিস পার্ট প্রাইমারি সুপার হিটার, আর এটা হচ্ছে সেকেন্ডারি সুপার হিটার। তো এই যে প্রাইমারি সুপার হিটার মানে বেশি করে আরো হিট করব, করে সেটাকে নিয়ে চলে যাওয়া হয় প্রথমে টারবাইনে। এখানে টারবাইনের আঁকাটা একটু ভুল আছে। তো টারবাইনের মেনলি তিনটে পার্ট, সেটাতে পরে আসছি, প্রথমে টারবাইনে চলে যায়। এইবারে এই যে টারবাইন যে থাকে তার তিনটে পার্ট বললাম, একটা হচ্ছে হাই প্রেসার টারবাইন বা এইচপি টারবাইন, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন বা আইপি টারবাইন, এ দুটো মিশেও থাকতে পারে, এইচআইপি টারবাইন বলে সেক্ষেত্রে। কিন্তু আমি যেখানে দেখেছি সেখানে আলাদাই ছিল, এইচপি আইপি দুটো ছিল। এবং এলপি টারবাইন, লো প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন আবার দুটো দুদিকে থাকতে পারে, দুদিকে ব্লেড দিয়ে অপারেট করতে পারে, এই রকম ধরনের দেখতে হবে সেক্ষেত্রে। এলপি টারবাইন দুদিকেই ব্লেড থাকে, মানে মেন যে স্টিমটা ঢুকবে সেটা দুদিকে পাস করবে ব্লেডের থ্রু দিয়ে। তো এই ব্যাপারটা থাকে। তো আমি কি দেখলাম যে সুপার হিটিং হয়ে ড্রাই স্টিম, একদম ড্রাই স্টিম, যাতে একটুও জলের কিছু থাকবে না, সেই ড্রাই স্টিম হাই হিট এবং হাই প্রেসারে এন্টার করলো হাই প্রেসার টারবাইনে। হাই প্রেসার টারবাইন ঘুরলো, হাই প্রেসার টারবাইন ঘোরার পরে সেখান থেকে কি হলো, স্টিমটার প্রেসারটা কমে গেল, স্টিমটার টেম্পারেচারটা অনেকটা কমে গেল। এবার কি করতে হবে, আমাকে স্টিমের টেম্পারেচারটাও বাড়াতে হবে। তো সেই টেম্পারেচার বাড়ানোর জন্য আবার সেই স্টিমটাকে পাইপ লাইন দিয়ে বয়লারে ঢোকানো হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বয়লারে যাচ্ছে স্টিমটা এই লাইন দিয়ে হাই প্রেসার থেকে বেরিয়ে, সরি একটুখানি ভুল হলো, নিচেরটা থেকে বেরোচ্ছে স্টিমটা, এটা তো ঢুকলো ওপর থেকে। আচ্ছা, এই যে এই লাইনটা দিয়ে বেরিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি এই যে যাচ্ছে এই লাইন বরাবর গিয়ে, দিস পোর্শন ইজ কল্ড রিহিটার।
রিহিটার, রিহিটারে অনেকগুলো পার্ট থাকতে পারে, কিন্তু মেন আমি একবারে রিহিটার বলে লিখে দিলাম। রিহিটিং হচ্ছে আবার টেম্পারেচারটা বাড়ছে। তো টেম্পারেচার বাড়লে আমরা জানি গ্যাস একটু এক্সপ্যান্ড করবে, স্টিম, পিওর স্টিম, তো গ্যাসিয়াস স্টেজে আছে, প্রেশারটা একটুখানি বাড়তে পারে। তো সেই একই এতে গিয়ে আবার আইপিতে ঢোকে, এখানে নজেল টজেল লাগানো থাকে প্রেশার বাড়ানোর জন্য, কোনো অসুবিধা নেই। তো আইপি ইন্টারমিডিয়েট প্রেশার, মানে প্রেশারটা একটু কম, আর হিটটা আরেকবার একটুখানি বাড়িয়ে নিয়েছি, হিটটাও একটু মানে টেম্পারেচারটাও একটু কম, দিয়ে ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইনে ঢুকলো। এবার আইপি থেকে বেরিয়ে সেটা চলে যায় এলপি টারবাইনে, লো প্রেশার টারবাইনে। লো প্রেশার টারবাইনে এই যে তিনটে যে আমরা টারবাইন দেখছি, এইচপি, আইপি আর এলপি, এই তিনটে টারবাইনে এইচপিটা থাকে এক ধরনের টারবাইন, এলপিটা থাকে আরেক ধরনের। এটাকে বলা হচ্ছে ইম্পালস রিয়াকশন টাইপ টারবাইন, কারণ ইম্পালস টাইপের টারবাইনও এর মধ্যে ইউজ হচ্ছে, রিয়াকশন টাইপেরও ইউজ হচ্ছে টারবাইন। তো সেগুলো ডিটেলসে আর যাবো না বেশি। তো এবারে সেই স্টিমটা এলপিতে ঢোকে, এলপিতে ঢুকে তার প্রেশারটাও অনেকটা ফল করে যায়, এলপি টারবাইনকে ঘোরাতে শুরু করে, আইপিও ঘুরছে, এলপিও ঘুরছে, এবং এইচপিও আগে ঘুরছে আগে থেকেই। তো দ্যাট ইজ দ্য প্রসেস, যে বয়লার আর টারবাইন কিভাবে ইনভলভ, যে টারবাইনকে ঘোরানোর জন্য জল গরম করে কতটা প্রসেস আমাকে করাতে হলো। এইবারে এই যে এলপি টারবাইন ঘুরলো, এর মধ্যে থেকে প্রেশারটা রিডিউস করলো, আমাদের টেম্পারেচারটা রিডিউস করলো, করে সেটা নিচে একটা অংশ থাকে, এই অংশটাকে বলে কন্ডেন্সার, এই অংশটাকে বলে কন্ডেন্সার। সেই কন্ডেন্সারে পৌঁছলো, গিয়ে জলটা কন্ডেন্সড হবে, কন্ডেন্সড হয়ে কুলিং টাওয়ারে যাবে, সেখানে গিয়ে কুল হবে, মানে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে আবার সেই বয়লারের ড্রামে আসবে। এই যে বয়লার ফিট পাম্প, যেরমভাবে আমরা সাইকেলটা শুরু করেছিলাম, সেরমভাবে আবার সেই জলটা ঘুরবে। তো এইভাবে একটা সাইকেল চলতে থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্টে। তো এটা ছিল বেসিক অপারেশন অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এছাড়া এই বয়লারের সাথে দু একটা ফ্যান থাকে, আমি আগেই বলেছি কোল মিল থেকে কয়লা ঢোকানোর জন্য একটা পিএ ফ্যান থাকে, আরেকটা ফ্যান থাকে যেটা হচ্ছে এফডি ফ্যান। এফডি ফ্যান, এফডি ফ্যান ইউজ হয়, এই যে অংশটা যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য এয়ার প্রিহিটার, আমি বলতে পারি। একটু আগের ছবিটা দেখালে বেটার হবে। এই যে অংশটা আমি দেখতে পাচ্ছি, এই যে পেছনে সাদা মতো একটা অংশ রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য এয়ার প্রিহিটার, অ্যান্ড দিস ফ্যান ইজ দ্য এফডি ফ্যান। এ কি করে, হাওয়াটাকে ঢোকায়, তো হাওয়াটাকে এয়ার প্রিহিটার দিয়ে একটু গরম করে, বয়লারের তলাতেই তো হিটটা পাচ্ছে মোটামুটি, তো সেইটা দিয়ে ও গিয়ে পিএ ফ্যানের থ্রু হয়ে পালভারাইজিং মিল দিয়ে গরম হাওয়াটাকে ঢোকায়, দ্যাট ইজ দ্য এফডি ফ্যান। আর আইডি ফ্যান, এফডি ফ্যান হচ্ছে ফোর্সড ড্রাফট ফ্যান, এফডি ফ্যান। আর আইডি ফ্যান বা ইনডিউসড ড্রাফট ফ্যান ইউজ হয় বয়লারের গরম ধোঁয়াটাকে বের করতে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলার, যে এই যে এত কিছু কয়লা পুড়ছে, তাহলে তার ছাই হচ্ছে, তো ছাইটা যাচ্ছে কোথায়? ছাইটাই যে নিচে হপারের মতো যে অংশটা থাকে, তো সেইখানে মোটামুটি পড়ে যায়। এখানে বড় ভারী ছাইয়ের যে পার্টিকেলগুলো বা দানাগুলো, সেগুলো এইখানে পড়ে এবং সেখান থেকে হপার থেকে কালেক্ট করে নেওয়া হয়। আর ছোট যে কালো ধোঁয়া, তো সে কালো ধোঁয়াটা চিমনি দিয়ে বেরিয়ে যাবে, সেই পাথওয়েতে পাঠানো হয় প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইএসপি দিয়ে, যেখানে ওই যে খারাপ পার্টিকেলগুলো, কার্বন ডাস্টগুলোকে ধরে নেবে যাতে এয়ার পলিউশন না হয়, দিয়ে তারপরে যাচ্ছে আপনাদের ওই এফডি আইডি ফ্যানে যাচ্ছে, আইডি ফ্যান বয়লার আর চিমনির মাঝে, তো আইডি ফ্যানে যাচ্ছে, আইডি ফ্যানের থ্রু হয়ে চিমনি হয়ে গরম ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে, শুধু গরমটা বেরোচ্ছে, হিটটা শুধু বেরিয়ে যাচ্ছে এক্সেস, কারণ ইএসপি পুরো কালো পার্টিকেলগুলোকে ধরে নিয়েছে, কার্বন পার্টিকেলগুলোকে, তো এটাতে ব্যাপার নেই। কিন্তু এই যে নিচের এই যে ডাস্টটা, এই ডাস্টটা তখনই ফর্ম হবে যখন এই বয়লারের চেম্বারের টেম্পারেচারটা 1300 ডিগ্রির কাছাকাছি থাকবে, তখনই ডাস্ট হবে। 1300 ডিগ্রির বেশি যদি হয়ে যায়, তাহলে আর ডাস্ট আমরা পাবো না, ছাইটাকে, ছাইটাকে মোল্টেন ফর্মে পাবো, যেরকম লাভা বেরোয় ঠিক সেরকম মোল্টেন অ্যাশ আমরা পাবো। তো সেটাকে ম্যানেজ করা আবার একটু কঠিন হয়ে যায়। তো এই হচ্ছে কথা। তো মোটামুটি আমরা এইগুলো দেখলাম। তো এবার আমরা টারবাইনের সেটটা একটুখানি দেখে নেবো। এই যে এইভাবে ঠিক সেটটা লাগানো থাকে, প্রথমে এই হচ্ছে এইচপি টারবাইনের ইউনিট, তারপরে আইপি টারবাইনের ইউনিট, এই যে এটা আইপি টারবাইন পুরোটা মিলে, এবং দ্যাট ইজ দ্য এলপি টারবাইন অর লো প্রেশার টারবাইন।
টারবাইনের ব্লেডের ডিটেলস আমি কিছু বলছি না, কেসিং যেটা থাকে টারবাইনে তার মধ্যেও ব্লেড থাকে উইচ ইজ কল্ড দ্য স্ট্যাটিক ব্লেড। এর ওই স্টিমের ডিরেকশনটাকে ঠিক করানোর কাজে ইউজ হয়। তো সেই সময়ের মধ্যে আমি যাচ্ছি না। তো এই তিনটে আলাদা আলাদা টারবাইন সেট মিলে একটা গোটা টারবাইন তৈরি হচ্ছে, এইচপি, আইপি আর এলপি। তো এটা মোটামুটি গেল। আমি একটা রেফারেন্সের জন্য এই ছবিটা, সব ছবি ইন্টারনেট থেকে নেওয়া, কোনো অসুবিধা নেই। তো এ একটা দিয়েছি, এটা হচ্ছে এলপি টারবাইন, একটা ডবল ফ্লো, দুদিকে ফ্লো হচ্ছে। যেটা বলছিলাম আর কি, শেপটা এই ধরনের হয়, এই ধরনের একটা শেপ পাবো এইখানে। তো এই এলপি টারবাইনের কতটা বড় হয়, তো সেটার একটা মাপ পাওয়া যাবে, যে একটা মানুষ, একটা পূর্ণবয়স্ক মানুষের হাইট এইখানে, আর একটা গোটা এলপি টারবাইন ওই অত বড়। এবং এইটার ঘোরার স্পিডটা, যেহেতু টার্বো জেনারেটর কাপেল করা থাকে, তো ঘোরার স্পিডটা মিনিমাম 2 পোল মেশিনের ক্ষেত্রে 3000 আরপিএম হবে, মানে মিনিটে 3000 বার রোটেট করবে এত বড় জিনিসটা। তো একটা সে বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন রোটেট করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইটা হচ্ছে এর পরের গল্পটা, এই ছবিটা, এটা হচ্ছে জেনারেটর, জেনারেটরের ভেতরটা। জেনারেটরটা আমরা যেরকম ছোটবেলার বইতে পড়ি ঠিক সেরম ভাবে থাকে না এখানে জেনারেটর। একটু আগে বলে নি, আমরা ছোটবেলার বইতে পড়ি এরকম দুদিকে দুটো পার্মানেন্ট ম্যাগনেট আছে, নর্থ আর সাউথ, তার মাঝখানে একটা কয়েল ঘুরছে আর্মেচারের, এখানে স্লিপ রিং লাগানো আছে, একটা স্লিপ রিং এখানে আর একটা স্লিপ রিং এখানে। এবার এই দুটো থেকে আমরা আউটপুট পেয়ে যাব। তো ব্যাপারটা ঠিক এরম হয় না, আর এই কয়েলটা এরম ভাবে ঘুরছে। তো এরম ঠিক হয় না এখানে। অরিজিনাল পাওয়ার প্ল্যান্টে যে টার্বো জেনারেটর ইউজ হয়, তো সেখানে এরম ভাবে পার্মানেন্ট ম্যাগনেটটা স্ট্যাটিক হয়ে বসে থাকে না দুদিকে। পার্মানেন্ট ম্যাগনেটটা থাকে রোটরের মধ্যে, যেটা রোটেটিং পার্ট, তার মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট লাগানো হয়, সেটা সেন্ট্রালি রোটেট করে পার্মানেন্ট ম্যাগনেটটা। আর এই যে আর্মেচারের যে কয়েলটা, সেই আর্মেচারের কয়েলটা স্ট্যাটর কয়েল বলে, স্ট্যাটরে বাঁধা থাকে। তো আমি এই যে আগের এই যে ছবিটা যেটা দেখাচ্ছিলাম, এখানে স্ট্যাটরে এই কয়েলটা বাঁধা হচ্ছে, এই যে কয়েল এখানে, এই যে পুরোটা হচ্ছে কয়েল, এখানে এই কয়েলটা বাঁধা হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে কত বড়, তিনজন মানুষ, পূর্ণবয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে ভেতরের যে টানেলের মতো যে অংশটা, এই অংশটাতে থাকবে রোটরটা, সেই রোটরটা একটু দেখিয়ে নি। এইটা হচ্ছে রোটর, এটা একটা রোটর, এখানে রোটরের তার লাগানো আছে, রোটর বার। রোটরটা ইজ নাথিং বাট আ ইলেকট্রোম্যাগনেট, ইট ইজ আ ইলেকট্রোম্যাগনেট। তো ইলেকট্রোম্যাগনেটের নর্থ সাউথ তৈরি হয়, ওপর দিকে নর্থ যদি তৈরি হয়, তো ওপর দিকে যদি নর্থ তৈরি হয়, তাহলে নিচের দিকে সাউথ তৈরি হবে। তো এরকম ভাবে একটা কম্বিনেশন করা থাকে। এবং ইট গেটস আ ডিসি সাপ্লাই ফ্রম আ এক্সাইটার, এক্সটার্নাল থেকে পায় একটা এক্সাইটার থেকে। সেই ডিসি সাপ্লাইতে মোটামুটি ওই 250 এমভিএ প্ল্যান্টের জন্য, একটা 250 এমভিএ জেনারেটর টারবাইন সেটের জন্য, জেনারেটর সেটের জন্য এইটার কারেন্ট রেটিং হয়, এই এই যে রোটারের যে বার, এগুলোকে রোটারের তার বলে না, এটাকে বলে রোটার বার। তো এই রোটার বারের মধ্যে থেকে যে কারেন্ট যায় মোটামুটি 2000 অ্যাম্পিয়ারের কাছাকাছি ডিসি কারেন্ট ফ্লো করে। একটা ওই 250 এমভিএ যদি জেনারেটর হয় তার জন্য, মানে ওই 210 মেগাওয়াটের কাছাকাছি যদি প্ল্যান্টটা হয় আর কি, 210 মেগাওয়াটের একটা যদি প্ল্যান্ট হয়, পাওয়ার প্ল্যান্ট, তাহলে 2000 অ্যাম্পিয়ার মতো কারেন্ট এখানে লাগে 2 পোলের মেশিনের ক্ষেত্রে। তো এইটা ছিল মোটামুটি রোটার, এরম দেখতে হয়, এত বড় জিনিসটা 3000 আরপিএম এ ঘোরে। তো এই ছিল আজকের মোটামুটি একটা বেসিক আইডিয়া। এরপরে একদিন জেনারেশন, এবং এ তো ইলেকট্রিসিটি জেনারেট হয়ে গেল, রোটার ঘুরলো মানে, ইলেকট্রিসিটি জেনারেশনের পরে কি হয়, কিভাবে গ্রিডে লাগানো হয়, তো সেই নিয়ে গল্প করব আরেকদিন। তো আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আজ এই অবধিই থাক।